ওটা দেখবেন ভোটন বাজেট যখন হবে আপনার এই 26-এ হবে, তখন দেখবেন লক্ষ্মীর ভান্ডার বাড়াবে, তখন ভোটের দরকার। লক্ষ্মীর ভান্ডার দিয়ে তো প্রকৃত অর্থে মা বোনেদেরকে উপকৃত করতে চাইছে না। যদি প্রকৃত অর্থে মা বোনেদের উপকৃত করতে চাই, তাহলে আমি বলবো 5,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া দরকার, এবং রাষ্ট্র তার পরিবর্তে রাজ্য কিছু কাজে তাদের কাছে বুঝে নিই। এখন ভোট নাই এই বছরটাতে, ওই জন্য এই বছরে লক্ষ্মীর ভান্ডার বাড়ছে না, সামনে বছরে ভোট থাকবে, লক্ষ্মীর ভান্ডার বেড়ে যাবে দেখবেন। দাদা, মুখ্যমন্ত্রী বলছেন যে অন্য রাজ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নকল করছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেছেন যে লাডলি বাহানা নকল করা হচ্ছে। দেখুন, নকল আসলের কিছু ব্যাপার নয়। যদি এটা কেউ কোনো রাজ্য নকল করে, সেই রাজ্যের মা বোনেরা উপকৃত হয়, ভালো তো। আর খেলার দায় ঠেলাঠেলি কি আছে? লাডলি বেহানা বলুন আর লক্ষ্মীর ভান্ডার বলুন, প্রকৃত অর্থে যদি আমাদের বাড়ির লক্ষ্মীগুলো, আমাদের বাড়ির সরস্বতী গুলো, আমাদের বাড়ির ফতেমা গুলো কি প্রোটেক্ট থাকছে, সেটা আমাদের প্রথম দেখতে হবে। লাডলি বেহানা বলছেন, বেটি পড়া বেটি বাঁচাও বলছেন, আর উত্তরপ্রদেশে দর্শন করে আগুন লাগিয়ে দিচ্ছে যে ওর পরিবারের লোকজন যারা আছে তারা গিয়ে কথা বলে তাদেরকে খুন করে দিচ্ছে। আর আমাদের রাজ্যে দেখুন, আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করে কি করলো, তড়িঘড়ি তাকে দাও করে দিল। ফলে এই লক্ষ্মীর ভান্ডার, লাডলি বেহানা, বেটি পড়া বেটি বাঁচাও এই স্লোগান দিয়ে কিছু লাভ হবে না। মহিলাদের এম্পাওয়ার করতে গেলে মহিলাদেরকে স্বাধীনভাবে টাকার ব্যবস্থা করতে হবে। মহিলাদের দিকে যারা কুনজরে দেখবে, তাদের দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। 26 আগে লাস্ট বাজেট, 26 ভোট আগে লাস্ট বাজেট, এই ভোট বাজেটটা এটা ফুল বাজেট আছে, ভোট অন বাজেট হবে 26-এ, দেখতে পাবে। ফল কি পড়বে 26-এর ভোটে? দেখুন, শুধুমাত্র ফল পড়ার জন্য নয় বাজেট গুলো, কিন্তু আমরা একটা গুলিয়ে ফেলছি। এই সরকারের চিন্তা ভাবনা হচ্ছে ভোটমুখী বাজেট করা, কিন্তু এই সরকারের ভাবা দরকার বাংলা কিভাবে ভালো থাকবে। আজকে ডেটে প্রায় দেখুন 6,00,000 কোটি টাকা আমাদের ঋণ হয়ে গিয়েছে। ঋণের দায়টা তো আমাদের বাংলার মানুষের উপরে চাপছে। 1947 থেকে 2011 সেখানে প্রায় 2,00,000 কোটি টাকা ঋণ ছিল, আর এখন এই 2011 থেকে 2025 এখানে দাঁড়াচ্ছে 6,00,000 কোটি টাকা। তো ঋণটা বোঝাটা কে নিয়ে চলছে? বাংলার মানুষের বোঝা হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর চেয়ারে বিগত দিনে বুদ্ধবাবু ছিলেন, তারপরে মমতা দিদি আসলেন, আগামী দিনে যে কেউ আসতে পারে, কিন্তু বোঝাটা বাংলার মানুষকে বইতে হবে। কিভাবে আমরা বোঝা বইছি? এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, জিএসটি বাড়ছে, এগুলো হয়ে আমাদের মাথা থেকে কাটিং হচ্ছে। এটা কিভাবে কমানো যায়? এরা বারবার বলছে যে নাকি জিএসডিপি বেড়ে যাচ্ছে। ভালো কথা, জিএসডিপি বাড়লে আমরা যতটুকু, আমি অর্থনীতির ছাত্র নয়, কিন্তু যতটুকু একটা সাধারণ বাচ্চা ছেলেও বলতে পারবে জিএসডিপি বাড়া মানে তাহলে আমার আপনার হাতে টাকা থাকবে। আপনি দেখুন যে পরিবার পিছু খরচের, এটা দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের নিচে মাত্র দুটো রাজ্য আছে শহরে, আর শহর বা গ্রামীণ এলাকায় যদি ভাগ করা হয় যে পরিবার পিছু আমরা খরচ কত করছি, মাত্র দুটো রাজ্য আমাদের পিছনে আছে, সবাই আমাদের আগে। কেরালা, পাঞ্জাব দেখুন তাদের পরিবার পিছু মাসে কত খরচ করছে। খরচ কিভাবে করছে? তাদের হাতে টাকা আছে বলে বেশি খরচ করতে পারছে। আমাদের রাজ্যের মানুষের হাতে টাকা কম বলে আমরা খরচ কম করছি। তো এরা জিএসডিপির অনেক দেবে, অনেক তথ্য দিচ্ছে, কিন্তু তথ্যের সত্যতা আর বাস্তবটা কি আছে সেটা এড়িয়ে যাচ্ছে। যখন এই প্রশ্নগুলো করছি তখনই আমরা খারাপ হয়ে যাচ্ছি। সরকারি কর্মচারীদের যেটা প্রাপ্য, তাদের হকের প্রাপ্য, সেটা তাদেরকে দেওয়া হচ্ছে না, মাত্র 4% দিয়েছে। আমরা বারবার বলছি, খেলা মেলা করে যখন হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায় খরচ হচ্ছে, সেখানে সরকারি কর্মচারীদেরকে কেন তাদের হকের বুঝিয়ে দেওয়া হচ্ছে না? এই সরকার, এখন যারা সরকারে আছে, 2011 সালের আগে তারা অপোজিশনে ছিল, তখন তারা বলেছিলেন কেন্দ্রীয় সমাহারে যে সরকার দিয়ে দিতে পারে না তাদের সরকারে থাকা অনুচিত, ছেড়ে দেওয়া দরকার। তাহলে আজকে কেন দিতে পারছে না? অন্যান্য ক্ষেত্রে যেগুলো অপ্রয়োজনীয় আমি মনে করছি, সেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করছে। আর একটা সরকার এগিয়ে যেতে, সরকার যেটা চলছে পশ্চিমবাংলায়, যারা অগ্রণী ভূমিকা রাখে অবশ্যই আমাদের সরকারি কর্মচারীরা, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা তারা আমাদের রাজ্য এগিয়ে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদেরকে তাদের হকে পাইয়ে দেওয়া হচ্ছে না। আর বিভিন্ন ক্ষেত্রে যেগুলো এসেছে, বরাদ্দের পরিমাণ আপনি অনেক দেখবেন। মাইনরিটি ডেভেলপমেন্টের জন্য 5,600 কোটি টাকা, লাস্ট ইয়ারে ছিল 5,500 কোটি টাকা, তার আগের ফিনান্সিয়াল ইয়ারে ছিল আপনার প্রায় 5,000 কোটি টাকা। কিন্তু এন্ড অফ দ্য ইয়ার আপনি কি দেখবেন? 13, 14, 15, 16% খরচ হচ্ছে। লাভ কি হবে? ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য দেখুন একইভাবে বরাদ্দের পরিমাণ শুনে জানটা ঠান্ডা হয়ে যাবে। এত টাকা দিচ্ছে আদিবাসীদের উন্নয়নের জন্য, কিন্তু আদিবাসীদের দুরবস্থা ঘোচানোর জন্য টাকা কিন্তু খরচ হয় না। টাকার পরিমাণ, বরাদ্দের পরিমাণ প্রচুর দেখাচ্ছেন হেলথ ডিপার্টমেন্টে। হেলথ সেক্টরে প্রায় গত বছর সম্ভবত 26,000 কোটি টাকা ছিল, কিন্তু দেখুন মানে এখনো সেই ফিনান্সিয়াল ইয়ার চলছে, স্যালাইন না থাকার জন্য গরিব মানুষ তার ট্রিটমেন্টের জন্য স্যালাইন তাকে বাইরে থেকে কিনতে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে মেডিসিন নাই, যে টাকা বরাদ্দ হচ্ছে সে টাকা খরচ হচ্ছে না। এই বছরে স্কুল এডুকেশনে প্রায় 41,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, শুনতে খুব ভালো লাগছে, কিন্তু খোঁজ নিয়ে দেখুন এই 2024-25 অর্থবর্ষে
কত স্কুল কম্পোজিট গ্রান্ট পেয়েছে, যে কম্পোজিট গ্রান্ট গুলোতে নিয়ে চক ডাস্টার থেকে শুরু করে কোশ্চেন থেকে ছাপানো থেকে শুরু করে স্কুলের ইলেকট্রিক বিল দেওয়া থেকে শুরু করে এই সমস্ত কাজগুলো হয়, সেগুলো হচ্ছে না। অন্তঃসার শূন্য একটা বাজেট, শুধু কিছু কিছু জায়গায় চমক দিচ্ছে, প্রকৃত অর্থে মানুষেরও লাভ হোক সেই বাজেট দেখতে পাচ্ছি না। কিছু শিল্পপতিদের লাভ হবে, কিছু পুঁজিপতিদের লাভ হবে এই বাজেটের মাধ্যমে। বিজেপির যে ওয়াকআউট, বিজেপি বলছে বেকার বিরোধী বাজেট, কি বলবেন? মানে কোনো চাকরি তো দিশা নেই, কোনো চাকরির দিশা নেই এই বাজেটে। 2022 সালে, গতকালকে 2022 সালে যারা টেট পরীক্ষায় পাস করে আছেন তাদের এখনো মানে তাদের নিয়োগ তো দূরের কথা, পরের যে স্টেপ আছে সেগুলো কোনো হচ্ছে না। এটা 25